শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে কথা বলবো একটা শর্ট স্টোরি নিয়ে, ইয়াং গুডম্যান ব্রাউন নামে টাইটেলড, এবং এটা লিখেছেন নাথানিয়েল হটন। এবং আমরা যদি লেখকের চিন্তাভাবনা নিয়ে একটু কথা বলি, আমাদের এই লেখক নোভেলিস্ট এবং শর্ট স্টোরি রাইটার। তিনি মূলত হচ্ছেন একজন অ্যান্টি পিউরিটান, এবং তার লেখাই আমরা সচরাচর দেখতে পাই যে আলোচনা করেন তার লেখার মধ্যে মূলত যেই মানুষের যেই ইনহেরেন্ট সিন এবং যেই ডিপ সাইকোলজিক্যাল কমপ্লেক্সিটি এসব নিয়ে, এবং হিপোক্রেসি, অবশ্যই পিউরিটান হিপোক্রেসি। আমরা বলেছি যে তিনি একজন অ্যান্টি পিউরিটান। তো এই পিউরিটান ব্যাপারটা আসলে কি, আমরা ছোট্ট করে যদি একটু সহজ করে বলি, তাহলে আমরা জানি যে খ্রিশ্চান ধর্মের দুটি ভাগ রয়েছে। একটা হচ্ছে যে ক্যাথলিক এবং একটা হচ্ছে যে প্রোটেস্ট্যান্ট। তো এই প্রোটেস্ট্যান্টের মধ্যে আবার একটা দল রয়েছে যারা কিনা যাদেরকে পিউরিটান বলা হয় আর কি। এবং তারা এমন একটা মতবাদে বিশ্বাসী যে এক কথায় বলতে পারি তারা কট্টরপন্থী। হ্যাঁ, তারা ধর্মকে ভীষণ কঠিনভাবে নিয়েছেন এবং স্ট্রিক্টলি ফলো করতে তারা, যেহেতু তারা মূলত হিপোক্রেটস ছিলেন, এবং তারা নিজেরা কতটা মন থেকে ধর্ম পালন করতেন সেটা আমরা পরে এসে দেখব আর কি। কিন্তু তারা কিন্তু অন্যের ধর্ম পালনের ব্যাপারে ভীষণ স্ট্রিক্ট ছিলেন, এবং মানুষের যেই ব্যক্তি স্বাধীনতা, যেই হচ্ছে যে আনন্দ উল্লাস, সেইগুলো কোনো কিছুকেই তারা টলারেট করতেন না, এবং এসব কিছুকে সবসময় বাধা দিতেন, এবং মানুষকে সবসময় নিজেদের মতো এবং ভীষণ স্ট্রিক্টলি পরিচালনা করতে চাইতেন ওনারা। আচ্ছা, তো আমাদের এই লেখক ইনি কিন্তু ভীষণভাবে একজন অ্যান্টি পিউরিটান ছিলেন, এবং তার এই লেখাতে আমরা সেটা দেখতে পাবো। এবং পরবর্তীতে আমরা যখন মাস্টার্সের কোর্স পড়ব, তখন আমরা দ্য স্কারলেট লেটার নামক একটা নোভেল পাবো। সেখানে আমরা আরও বুঝতে পারবো যে তিনি একজন অ্যান্টি পিউরিটান ছিলেন। এবারে আমরা বলবো এই গল্পের সেটিংটা নিয়ে। আমরা জানি যে সাহিত্যের সেটিং বলতে বোঝায় টাইম এবং প্লেসকে। এই গল্পের টাইমটা ছিল 17th সেঞ্চুরি, স্পেশালি ডিউরিং দ্য পিউরিটান এজ। আচ্ছা, এবার প্লেসটা যদি আমরা বলি, তাহলে এটা ছিল ম্যাসাচুসেটসের সালেম নামক ভিলেজে। এবারে আমরা আসি চরিত্রগুলোতে। আমরা ছোট্ট করে চরিত্রগুলোর পরিচিতি জেনে নিই। হ্যাঁ, এখানে আমাদের প্রটাগনিস্ট হচ্ছেন যে ইয়াং গুডম্যান ব্রাউন, যিনি এই গল্পের প্রধান চরিত্র এবং যাকে কেন্দ্র করে এই পুরো গল্পটা আবর্তন করেছে। তো তিনি একজন সদ্য বিবাহিত তরুণ, তার সবেমাত্র 3 মাস বিয়ে হয়েছে, এবং তিনি ভীষণ কৌতূহলী একজন মানুষ, এবং তিনি একটা এভেল সেরেমনিতে যোগ দেওয়ার জন্য একটা রাতে তিনি অরণ্যের মধ্য দিয়ে যাত্রা করেন, এবং তিনি অদ্ভুত সব অভিজ্ঞতার মধ্য দিয়ে যান। একটা সময়ে তিনি তার পূর্ববর্তী সকল বিশ্বাস হারিয়ে ফেলেন, এবং আমরা পুরোটা গল্প জুড়েই কিন্তু দেখতে পাই ইয়াং গুডম্যান ব্রাউনের যেই ইনার কনফ্লিক্ট, ডাউট এবং চেঞ্জ। আচ্ছা, সেকেন্ড চরিত্র আসছে ফেইথ। ফেইথ হচ্ছে যে ইয়াং গুডম্যান ব্রাউনের সদ্য বিবাহিতা স্ত্রী। তার নামটা যেহেতু ফেইথ, এটা যেহেতু অ্যালেগরিক্যাল স্টোরি, সুতরাং ফেইথ এখানে বিশ্বাসের প্রতীক হিসেবে ফেইথকে দেখানো হয়েছে, এবং তার মাথায় ছিল একটা গোলাপি রিবন, অর্থাৎ গোলাপি ফিতা। আর সেই কারণে সেটা দ্বারা মূলত ফেইথের যেই শুদ্ধতা সেটাকে বোঝানো হচ্ছে। পরের চরিত্র আসছে দ্য ওল্ড ম্যান, অর্থাৎ এই ওল্ড ম্যান ইনি হচ্ছেন যে একটা ডেভিলকে রিপ্রেজেন্ট করছে, এবং এই ওল্ড ম্যান হচ্ছে একজন ভীষণ রহস্যময় মানুষ। তিনি আমাদের ইয়াং গুডম্যান ব্রাউনকে বিভিন্নভাবে কনভিন্স করে নিয়ে যান সেই এভিল সেরেমনিতে। তার পরের চরিত্র আসছে গোডে ক্লয়েস। তিনি মূলত সালেম ভিলেজের একজন পায়াস একজন ওম্যান ছিলেন, এবং তিনি আমাদের ইয়াং গুডম্যান ব্রাউনের যেই বাল্যকালের হচ্ছেন যে ধর্মীয় শিক্ষিকাও ছিলেন। ইনফ্যাক্ট তিনি এখনও বাচ্চাদেরকে ধর্মীয় শিক্ষা দিয়ে থাকেন, এবং তাকে একজন হোলি পার্সন হিসেবেই দেখা হয় আর কি। আচ্ছা, তার পরের চরিত্র আসছে ডেকন গুকেন এবং মিনিস্টার। এনারা দুজনই
সালেম ভিলেজের ভীষণ সম্মানিত দুজন মানুষ, এবং এনারা মোটামুটি সবার কাছে ভীষণ শুদ্ধ মানুষ বলে পরিচিত। হ্যাঁ, তো ইয়াং গুডম্যান ব্রাউন এনাদেরকে শুদ্ধ মানুষ বলেই চেনে। কিন্তু একসময় ইয়াং গুডম্যান ব্রাউন আবিষ্কার করেন এনারাও অন্ধকার পথের যাত্রী। আচ্ছা, এবারে আসি আমাদের মূল গল্পে। এই মূল গল্পটা আমরা একটু ছোট করে সামারাইজ করব। ইয়াং গুডম্যান ব্রাউন, আমাদের প্রটাগনিস্ট, ফেথের কাছ থেকে বিদায় নিচ্ছেন, কিন্তু তার ওয়াইফ তাকে কিছুতেই যেতে দেবেন না। কিন্তু ইয়াং গুডম্যান ব্রাউন বলছেন যে এটাই তার মানে তার ওয়াইফকে ছেড়ে তার যাওয়া শেষ রাত, আর কখনোই তিনি তার ওয়াইফকে রেখে কোথাও যাবেন না। এবং তার ওয়াইফেই তাকে বলছেন যে তার ভীষণ ভয় করবে একা থাকতে, কিন্তু ইয়াং গুডম্যান ব্রাউন তাকে বারবার কনভিন্স করার চেষ্টা করছে এবং তাকে অভয় দিতে চেষ্টা করছে এবং বলছেন যে তিনি তার ওয়াইফ যেন রাতের প্রার্থনা শেষ করে দ্রুত ঘুমিয়ে পড়ে, যাতে করে সে কোনো ক্ষতির সম্মুখীন বা ভয়ের সম্মুখীন না হয়। তো ইয়াং গুডম্যান ব্রাউন তার ওয়াইফকে অনেকটা সময় ধরে কনভিন্স করলেন এবং তিনি এভিল সেরেমনিতে যোগ দেবার জন্য অরণ্যের দিকে রওনা করলেন। অরণ্যের দিকে যখন তিনি রওনা করলেন, তখন এই গভীর অরণ্যের মধ্যে যত তিনি যেতে লাগলেন, এবং মনে হলো যেন তার আশেপাশে যে বড় বড় গাছগুলো, মনে হচ্ছে যেন সেই গাছের পেছনে রেড ইন্ডিয়ানরা দাঁড়িয়ে আছে এবং গাছের পেছনে শয়তানও দাঁড়িয়ে আছে, এরকমটাই ওঁত পেতে দাঁড়িয়ে আছে, এরকমটাই আমাদের ইয়াং গুডম্যান ব্রাউন মনে করছিলেন। এবং তার ভীষণ ভয় লাগছিল আর কি জঙ্গল পাড়ি দিতে। আরেকটু দূর পেরোতেই তিনি একটা অবয়ব দেখতে পেলেন, এবং সেটাই স্পষ্ট হলো কিছু সময় পরে। একজন ভীষণ সাধারণ একজন ওল্ড ম্যান, যিনি কিনা দেখতে একেবারে ইয়াং গুডম্যান ব্রাউনের মতো, শুধু মনে হচ্ছে যেন তারই ওল্ড ভার্সন ওটা। তো তারপরে ইয়াং গুডম্যান ব্রাউন তাকে দেখে ভীষণ অবাক হলেন। তিনি দেখতে ভীষণ রহস্যময়, এবং এই বৃদ্ধ লোকের হাতে একটা লাঠি ছিল, যেটা কিনা দেখতে একেবারেই মনে হচ্ছে একটা জীবন্ত সারপেন্ট আর কি, জীবন্ত সাপ যেন নড়াচড়া করছে, এরকমই মনে হচ্ছে দেখে। তো এই ইয়াং গুডম্যান ব্রাউনের সাথে এই বৃদ্ধর আলাপ হওয়ার পরে এই বৃদ্ধ ইয়াং গুডম্যান ব্রাউনকে তার লাঠিটি দিতে চাইলেন এবং বললেন যে তুমি এটা নাও, এই লাঠিটা যদি তুমি নাও তাহলে তুমি এই অনুষ্ঠানে আরও দ্রুত যেতে পারবে। তো ইয়াং গুডম্যান ব্রাউন তখন কিছুটা কনফিউজ ছিল। আমরা পুরোটা গল্প জুড়েই দেখতে পাবো, তার ইনার কনফ্লিক্টটা দেখতে পাবো। তো ইয়াং গুডম্যান ব্রাউন তখন সেই লাঠিটা নিতে অস্বীকৃতি জানালেন এবং তিনি বললেন যে আমি আসলে আপনার মতো একজন মানুষের সাথে পরিচিত হতে পেরে এবং আপনার সাথে কথা দিয়েছিলাম বলেই আমি এসেছি এখানে, কিন্তু আপনার সাথে পরিচিত হয়ে আমি এখন নিজেই ভীষণ লজ্জাবোধ করছি যে আমি কেন এলাম এখানে। হ্যাঁ, আমি একটা ভালো রিলিজিয়াস ফ্যামিলির ছেলে, আমি কেন আপনার আমন্ত্রণে এখানে এলাম, এবং আমি এখন আমার ওয়াইফের কাছে ফেরত যেতে চাই, আমি সামনে আর এগোতে চাই না। তো এরপরে সেই ওল্ড ম্যান বললেন যে তুমি তোমার পরিবারের কথা বলছো, তোমার দাদা, তোমার বাবা, সবাইকে আমি চিনি, এবং তোমার গ্রামের যেই উচ্চ পর্যায়ের মানুষজন আছে সবাইকে আমি চিনি। তখন ইয়াং গুডম্যান ব্রাউনের যেই গ্র্যান্ডফাদার ছিলেন, এবং ওনার বাবার অতীতের কথা সব কিছুই, কীভাবে তিনি এই ডেভিল, কীভাবে এই ওল্ড ম্যান তার গ্র্যান্ডফাদারকে হেল্প করেছিলেন বিপদের দিনে, সেগুলো তিনি তখন ইয়াং গুডম্যান ব্রাউনকে বলতে লাগলেন। এবং ইয়াং গুডম্যান ব্রাউন কিছুটা অবাক হলেন যে তার পুরুষেরা এই ডেভিলের সাথে পরিচিত এটা ভেবে। আচ্ছা, তার কিছুক্ষণ পরে ইয়াং গুডম্যান ব্রাউন দেখতে পেলেন একটা লেডি ফিগার, যিনি খুব ধীরে ধীরে হেঁটে আসছেন। তারপর তিনি একটা সময় সেই ফিগারটা স্পষ্ট হওয়ার পরে তিনি দেখতে পেলেন এটা আসলে তারই ছোটোবেলার যেই ধর্মীয় শিক্ষিকা গোডি ক্লয়েস, তিনি। তো তাকে দেখেই ইয়াং গুডম্যান ব্রাউন লুকিয়ে পড়লেন, এবং এই গোডি ক্লয়েস এবং সেই ওল্ড ম্যানের মধ্যে কথা হচ্ছিল। ইয়াং গুডম্যান ব্রাউন শুনতে পাচ্ছিলেন যে তারা কথা বলছিল, এবং গোডি ক্লয়েস নিজেকে একজন উইচ হিসেবে, একজন ডাইনি হিসেবে পরিচয় দিলেন আর কি। আচ্ছা, এটা
শুনে আমাদের ব্রাউন ভীষণ অবাক হলেন যে তিনি একজন ভীষণ রিলিজিয়াস, ভীষণ পায়াস একজন মানুষ। এই গুডি ক্লয়েস মানে খুবই পবিত্র মানুষ হিসেবে তাদের গ্রামে তিনি পরিচিত। তিনি ছোট ছোট বাচ্চাদেরকে বাইবেল শেখান। ইনফ্যাক্ট ইয়াং গুডম্যান ব্রাউনেরও তিনি ছোটোবেলার বাইবেল শিক্ষিকা। তো ইয়াং গুডম্যান ব্রাউন সেই ঘোর কাটাতে না কাটাতেই তিনি আবার সাউন্ড শুনতে পেলেন এবং তিনি আবার লুকিয়ে পড়লেন গাছের পেছনে এবং দেখলেন চুপি চুপি যে তার গ্রামের যেই গণ্যমান্য ব্যক্তি মিনিস্টার এবং ড্যাকন গুকিন তারাও সেই এভিল সেরেমনিতে যোগ দিতে যাচ্ছেন। তারপর ইয়াং গুডম্যান ব্রাউন মনে মনে ভাবলেন, মানে অবাক হলেন এবং এটা ভাবলেন যে সকলেই যদি মানে ডেভিলের পক্ষে হয়ে যায়, তবুও তার ফেইথ কখনো ডেভিলের পক্ষে যাবে না, কারণ তার ফেইথ অর্থাৎ তার ওয়াইফ ভীষণ পবিত্র এবং ভীষণ ইনোসেন্ট। হ্যাঁ, সে কখনোই ডেভিলের পক্ষে যেতে পারে না। এটা ভেবে তিনি মনে মনে কিছুটা স্বস্তি পেলেন এবং তিনি তার ওয়াইফের কাছে ফিরে যেতে মানে উদ্যত হলেন আর কি। এদিকে এই ওল্ড ফিগারটা ছিলেন, তিনি তার লাঠিটা ইয়াং গুডম্যান ব্রাউনকে দিয়ে বললেন যে যদি কখনো তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেন, অর্থাৎ গুডম্যান ব্রাউন বাড়ি ফিরে যাওয়ার কথা না ভেবে যদি তার মনে হয় যে তার এই সেরেমনিতে যোগ দেওয়া উচিত, তখন এই লাঠিটা তার কাজে লাগবে। এই বলে এই বয়স্ক মানুষটা, এই ওল্ড ম্যান, অদৃশ্য হয়ে গেলেন। এবার ইয়াং গুডম্যান ব্রাউন মনে মনে ভাবলেন যে তার ফেইথ কখনো ডেভিলের পক্ষে যেতে পারে না এবং সে বাড়ি ফিরে যাবে, ফেইথের কাছে চলে যাবে। কিন্তু এমন সময় তিনি দেখলেন যে জঙ্গলের ওই গাছের ডালে ফেইথের যেই মাথার যেই চুলে যেই রিবনটা ছিল, হ্যাঁ, যেই গোলাপি রিবনটা ছিল, সেটা একটা ডালে আটকে উঠছে এবং কিছুক্ষণ পর সে ফেইথের গলার আওয়াজ শুনতে পেল। তার মনে হলো যে তার ফেইথের আওয়াজ। তিনি এইটা ভাবলেন যে তার ওয়াইফ ফেইথও কি তাহলে এভিল সেরেমনিতে যোগ দিতে গেল, এবং তিনি এই ভেবে সেই লাঠিটাকে ব্যবহার করলেন এবং দ্রুত করে সেই এভিল সেরেমনিতে যোগদান করতে গেলেন, এটা দেখবার জন্য যে তার ওয়াইফ সেখানে সত্যিই গেছেন কিনা। আচ্ছা, তারপর সেখানে যাবার পরে সেই দেখতে পেলেন তিনি যে সেখানে যেই বড় বড় গাছগুলো ছিল সেগুলোতে রীতিমতো দাও দাও করে আগুন জ্বলছিল এবং অনুষ্ঠানটা হচ্ছিল আর কি। সেখানে তাকে সকলে যেন সামনের দিকে ডাকছে। সবাই বলা বলি করছিল যে আজকে একটা খ্রিশ্চান মেয়ে যে কিনা ধর্মান্তরিত হবে, যে ডেভিলেই ধর্ম গ্রহণ করবে। ইয়াং গুডম্যান ব্রাউন ভাবলেন, না, এটা কিছুতেই আমার ফেইথ হতে পারে না। তারপর তিনি সামনের দিকে আগাতে চেষ্টা করলেন এবং তার মনে হলো তার বাবা যেন তাকে সামনের দিকে আগাতে বলছেন, এবং তার আরও মনে হলো যে তার মা যেন তাকে পেছন দিক থেকে টেনে ধরছেন। সেই এভিল সেরেমনিতে যেন তিনি যোগদান না করেন, সেজন্য তার মা তাকে পেছন থেকে টেনে ধরছেন, এমনটা মনে হচ্ছিল, এবং তার বাবা তাকে সামনের দিকে ডাকছেন। আচ্ছা, তারপর তিনি দেখতে পেলেন যে এখানে অনেকেই তার পরিচিত। হ্যাঁ, অনেকেই গণ্যমান্য ব্যক্তি, অনেক ইনোসেন্ট হিসেবে পরিচিত সমাজে যারা খুবই ধার্মিক ব্যক্তিত্ব, তারাও সেখানে উপস্থিত। তারপর উনি আবারও মনে করলেন যে সকলে উপস্থিত থাকলেও আমার ফেইথ কখনো এখানে উপস্থিত থাকতে পারে না। কিন্তু তারপর একটা সময় গিয়ে তিনি দেখলেন যে তার ওয়াইফ ফেইথ সেই হচ্ছে যে ওয়াইফ ফেইথই সেই মেয়েটা যে কিনা আজকে খ্রিস্টান ধর্ম থেকে ডেভিলের দলে যোগদান করছে, ধর্মান্তরিত হচ্ছে। তো এটা দেখার পরে ইয়াং গুডম্যান ব্রাউন তার ওয়াইফ ফেইথকে বলছে, ফেইথ তুমি আকাশের দিকে তাকাও, তুমি হচ্ছে ঈশ্বরকে স্মরণ করো, তুমি যোগ দিও না, আকাশের দিকে তাকাও, তুমি ঈশ্বরকে স্মরণ করো। এই বলতে বলতে ইয়াং গুডম্যান ব্রাউন চোখ খুলে দেখছেন যে তিনি জঙ্গলের মধ্যে শুয়ে আছেন বা জঙ্গলের মধ্যে পড়ে আছেন। তো তখন তিনি বুঝতে পারলেন না আসলে এটা একটা স্বপ্ন ছিল নাকি বাস্তবেই এটা ঘটেছে। তারপর তিনি ভীষণ কনফিউজড হয়ে যান, তিনি ভীষণ ইনার কনফ্লিক্টে ভোগেন। তারপর তার গ্রামের উদ্দেশ্যে রওনা করেন এবং তিনি দেখতে পান যে আগের মতোই সেই গ্রামের যেই রিলিজিয়াস পার্সনগুলো তাদের ধর্ম পালন করছে,
সেই আমাদের ধর্মীয় শিক্ষিকা যিনি কিনা হচ্ছে ইয়াং গুডম্যান ব্রাউনের বাইবেল শিক্ষিকা, তিনি বাচ্চাদের বাইবেল শিক্ষা দিচ্ছেন এবং সব কিছুকে ইয়াং গুডম্যান ব্রাউন ইগনোর করছেন, একটা বিরক্তি নিয়ে দেখছেন আর কি সব কিছুকে, এবং তার কাছে মনে হচ্ছে সব কিছুই আসলে ভণ্ড, সকলেই হিপোক্রেট, সকলেই ডেভিলের দলের লোক এবং সকলেই ওপরে ভালো সেজে আছে, মূলত তারা প্রত্যেকেই ডেভিল এবং প্রত্যেকেই তারা উইচ। এই ভাবনা থেকেই ইয়াং গুডম্যান ব্রাউন তারপরে বাড়ি ফিরে এলেন এবং তার ওয়াইফ ফেইথ তাকে দেখে ভীষণ আনন্দিত হয়ে তার দিকে ছুটে এলেন, কিন্তু ইয়াং গুডম্যান ব্রাউন তার ওয়াইফকেও ইগনোর করলেন এবং তার কাছে মনে হতে লাগলো যে তার ওয়াইফ ফেইথ আর হচ্ছে ইনোসেন্ট নেই, আগের মতো ইনোসেন্ট নেই, সেও এখন ডেভিলের দলের লোক। তারপর থেকে ইয়াং গুডম্যান ব্রাউন সমাজ থেকে বিচ্ছিন্ন জীবনযাপন করতে শুরু করলেন এবং তিনি হচ্ছে যে তার মধ্যে একটা বিস্তর চেঞ্জ এলো এবং তিনি পরবর্তী জীবনে ভীষণ হচ্ছে হতাশা এবং ভীষণ সংশয় নিয়ে পরবর্তী জীবন কাটিয়েছিলেন আর কি, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে, কারণ সব কিছুতেই তিনি হিপোক্রেসিটা খুঁজে পাচ্ছিলেন আর কি। মানুষ আসলে উপরে যেমন ভেতরে তেমন নয়, এটাই তার মনে হচ্ছিল। তো পিউরিটানরা আসলেই পিওর নন, আচ্ছা যেমনটা উপরে দেখা যায় তেমনটা ওনারা নন। আচ্ছা, তো এরপর থেকে মানুষের উপর তার বিশ্বাসটা হারিয়ে গেছিল একেবারে। তো এই ছিল আমাদের আজকের গল্পের যেই ছোট্ট সামারিটা, গল্পের থিমগুলো নিয়ে একটু ছোট করে বলি। নাম্বার 1, যে ম্যানস কিউরিয়াসিটি টুয়ার্ডস দ্য আননোন। আচ্ছা, অজানার প্রতি মানুষের যেই স্বভাবগতই যেই কৌতূহলটা, সেটাই এখানে আমাদের লেখক বোঝাতে চেয়েছেন। অজানা এবং নিষিদ্ধের প্রতি যেই মানুষের একটা কৌতূহল, এটা হচ্ছে খুবই স্বাভাবিক এবং এটা আমাদের লেখক বোঝাতে চেয়েছেন ইয়াং গুডম্যান ব্রাউনের যেই কৌতূহলী যেই চরিত্র, সেটার মাধ্যমে তিনি কৌতূহলবশত অ্যাকচুয়ালি এভেল সেরেমনিতে গেলেন এবং তারপর তিনি অবিশ্বাসী হয়ে ফিরে এলেন। আমরা ব্লেকের যেই কবিতাগুলো পড়েছিলাম, ইনোসেন্স এবং এক্সপেরিয়েন্স, তার কবিতাগুলো দুটো ভাগে ভাগ করা ছিল। তো সেই মতোই মানুষ যত এক্সপেরিয়েন্সড হতে থাকবে, ছোটোবেলা থেকে যত সরে যাবে, তত তারা ইনোসেন্সটা থেকে দূরে সরে যাবে। আচ্ছা, এটা কিন্তু পিউরিটানরা জানেন, কিন্তু জানার পরেও তারা মানুষকে পিওর ইনোসেন্ট হতে ইনসিস্ট করেন। এটাকেও আমাদের লেখক হচ্ছে যে হিপোক্রেসি হিসেবেই দেখেছেন, কারণ ওনারা যেভাবে ভাবেন পিউরিটানরা, ওভাবে আসলে মানুষের পিওর ইনোসেন্ট হওয়াটা কখনোই সম্ভব নয়। 3 নাম্বার থিমটা আমরা দেখি ফেথ অ্যান্ড ডাউট। এখানে মূলত আমরা দেখতে পাই যে ফ্রাজিলিটি অফ রিলিজিয়াস ফেথ, এই ব্যাপারটাকে দেখতে পাই। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে যে ইনার কনফ্লিক্ট। আমরা পুরোটা গল্প জুড়েই আমরা হচ্ছে আমাদের প্রটাগনিস্টের যে ইনার কনফ্লিক্ট, সেটাকে দেখতে পাই। হিপোক্রেসি অফ পিউরিটানস, এটাই মূলত মানে এই হিপোক্রেসি অফ পিউরিটানস মূলত হচ্ছে আমাদের মানে এটাকে ফোকাস করে আমাদের লেখক লিখতে চেয়েছেন এই শর্ট স্টোরিটা। এটাকে আমরা মূল যেই থিম সেটা হিসেবে ধরতে পারি আর কি। আচ্ছা, যেই আমরা এটা বুঝি যে পিউরিটানরা যেরকম হিপোক্রেট ছিলেন, আমরা আগে বলেছি। আচ্ছা, অ্যাপিয়ারেন্স ভার্সেস রিয়েলিটি, এটা মূলত এই হচ্ছে হিপোক্রেসি অফ পিউরিটানের একটা শাখা বলা যায়, কারণ হচ্ছে পিউরিটানরা নিজেদেরকে যেভাবে দেখায় তারা আসলেই কিন্তু সেরকম নয়। হ্যাঁ, তারা নিজেদেরকে যেরকম ইনোসেন্ট প্রমাণ করতে চাই বা ইনোসেন্ট হতে চায়, তারা আসলে সোলের দিক থেকে তেমন ইনোসেন্ট নয় এবং তারা মূলত হিপোক্রেটস। এটাও আমাদের লেখক একজন অ্যান্টি পিউরিটান হিসেবে দেখাতে চেয়েছেন। এই ছিল আমাদের আজকের ছোট গল্পের আলোচনা। শেষ পর্যন্ত সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ।